দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, আজ আমাদের বিষয়ভিত্তিক আলোচনার বিষয় হচ্ছে জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায়। আমি শুরুতেই এই বিষয়ে স্টুডিওতে উপস্থিত আমাদের দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার ঠিক পাশেই রয়েছেন কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এবং তার পাশেই রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। অতিথিদের অনুমতি নিয়ে দর্শক আপনাকে জানাই, আমরা আজ একটু বিষয়ভিত্তিক আলোচনার আগে ভিন্ন একটি প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাই। বাংলাদেশের জন্য আজ একটি অত্যন্ত হৃদয় বিদারক এক পরিবেশ বিরাজ করছে। এক ধরনের সংক্ষুব্ধতাও আছে, এক ধরনের হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটে গেছে, মাগুরার যে শিশুটি, সেটি সকল প্রচেষ্টা শেষ করে পরপারে পাড়ি জমিয়েছেন শিশুটি। চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাগুরার ধর্ষণের শিকার শিশুটি। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা, শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মাগুরা জানাজার পর নিজ গ্রামে দাফন করা হয়েছে শিশু আসিয়াকে। এছাড়া জানাজা পরপর বিভিন্ন ধরনের সংক্ষুব্ধ ঘটনা ঘটেছে, ধর্ষকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সবকিছু মিলে আজ সারাদিন এই মাগুরায় ধর্ষণের শিকার মৃত যে শিশুটি, তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। আমরা সেই প্রতিবেদনটি দেখে নিতে চাই। শেষবারের মতো নিজ বাড়ি গেল মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়া, কিন্তু নিথর দেহে বয়ে নিয়ে যায় পাশবিক নির্যাতনের ক্ষত। যে ক্ষত নিয়ে এসেছিল রাজধানীতে, সেখানে আর চোখ মেলা হয়নি তার। ৭ দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় শিশুটি। সন্তানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন আসিয়ার মা। আপ্রাণ চেষ্টায় বাঁচাতে পারেননি নারী ছেঁড়া ধনকে। সম্মিলিত সামরিক হাসপাতালে দাঁড়িয়ে জানালেন দোষীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। এরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, এরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলেও যতটুকু আরো এরকম মৃত্যু দেয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকালে 3 বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2 বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। তার এই কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। ময়না তদন্ত শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় মরদেহ পৌঁছায় সন্ধ্যা 6:15টায়। সেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। আসিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। স্বজন হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। মেয়ের এমন মৃত্যুর খবরে বাকরুদ্ধ মানসিক ভারসাম্যহীন বাবা। প্রকৃত দোষী দ্বারা এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশে এরকম ধর্ষণ আর না হোক, ওরকম যেন আর কারোর জন্য না ঘটে, কেউ যেন করতে ভয় পায়। নিষ্পাপ শিশুটাকে যে মারিছে, এর আমরা সঠিক একটা বিচার চাই, দ্রুত এর জন্য ফাঁসি হয়। পরে নোমানী ময়দানে জানাজার পর সোনাইকুণ্ডি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় আসিয়াকে। 5 মার্চ মধ্যরাতে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেলে। শুক্রবার থেকে লাইফ সাপোর্টে ছিল শিশুটি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের যে অতিথিরা রয়েছেন, আমি শুরুতেই যেতে চাই কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে। আপনি প্রতিবেদনটি দেখলেন, অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বৈশ্বিক প্রেক্ষাপট থেকে আমরা একটু আলোচনা করতে চাই আপনার কাছে। নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা এবং যে কোনো বয়সী নারী ধর্ষণের মতো ঘটনা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই বৈশ্বিকভাবে নেতিবাচক বার্তা ও ব্র্যান্ডিং করে। মাগুরার শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা হবে কিভাবে? ভাবমূর্তি আমরা তো রক্ষা করার চেষ্টাই করি নাই, কারণ এটা তো আমাদের দেশে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত আমরা শুনতে পাই এবং যখন ঘটে তখন এগুলো নিয়ে লেখি হয় কাগজে, কিন্তু তারপরে আমরা শুনি না যে তাদের কি শাস্তি হলো, যারা কি বলে দোষী যারা, তাদের কি শাস্তি হলো, যেটা আমরা খুব একটা শুনতে পাই না। হয়তো 2-1টা ক্ষেত্রে শাস্তি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা শুনতে পাই না আমরা। তো সুতরাং যে নতুন বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন যে
আইনটাকে শক্ত করার, আমি মনে করি সেটা একটা ভালো উদ্যোগ। তার ফলে যদি আমরা অবস্থার কিছুটা উন্নতি করতে পারি, কিন্তু তারপরেও অনেক কথা থেকে যায়। এই যে যেমন আমরা এখানে আসিয়ার মৃত্যু দিয়ে সমস্ত বিষয়টাকে শেষ করে দিচ্ছি, কিন্তু এই যারা এই ঘটনা করেছে তারা কি এই একটা ঘটনাই ঘটিয়েছে? তারা তাদের ইতিহাস খুঁজে দেখার দরকার আছে কি? যে ওই তার যে বোনটা, যার স্বামী এবং শ্বশুর এই কাজগুলো করেছে, এই দুষ্কর্ম, তার সাথে কি ধরনের আচরণ ব্যবহার করে, সেগুলো আমাদের মনে হয় যে কোনো না কোনোভাবে সেগুলো খতিয়ে দেখা দরকার। এবং এগুলো আমাদের দেশে কিন্তু নারীর প্রতি বিভিন্ন রকমের কি বলে নির্যাতন, অবিচার, এগুলো আমাদের দেশে খুব বেশি হয়। যদিও আমরা নানান রকমের আইন তৈরি করেছি, কিন্তু সেই আইনগুলো, তাদের সুরক্ষার জন্য আইন তৈরি করা হয়েছে, কিন্তু সেই আইনগুলো সঠিকভাবে করা হয় না, কি বলা যায়, অ্যাপ্লাই করা হয় না, এবং তার ফলে যারা দোষী তারা সাহস পেয়ে যায়। আর এই সময় আমরা এর মধ্যে বেশি শুনছি। তার কি একটা কারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যথেষ্ট শক্ত নয়, যথেষ্ট ভালো নয়, এটা কি যারা অপরাধী, বিশেষ করে স্বভাব অপরাধী যারা, তারা টের পেয়ে গেছে, সুতরাং তারা সেটা সুযোগ নিচ্ছে? আমার মনে হয় সব কিছুই চিন্তা করে দেখার দরকার আছে। আর এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, আর যদি কখনো ঘটে তাহলে সেখানে যাতে দোষীদের চরম শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমি আশা করব যে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আমরা ফিরবো। আমরা একটু যেতে চাই নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব শামীম কামাল আপনার কাছে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নারীর প্রতি অসহনশীলতা, ধর্ষণ, শ্লীলতাহানির মতো যে ঘটনাগুলো ঘটে, সেখানে সামাজিক শিক্ষার পাশাপাশি নিরাপত্তার অদূরদর্শিতা কতখানি আছে বলে মনে করেন? সামাজিক শিক্ষা, তারপরে আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, সব কিছু বাদ দিয়ে মোটা দাগে আপনি দেখুন, এই বিপ্লবের পরে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। পুলিশ এখানে ঠিকমতো কার্যক্রম করতে পারছে না। পুলিশ চাঁদাবাজির ক্ষেত্রে অ্যাক্টিভ, শুধু চাঁদাবাজির ক্ষেত্রে পুলিশ মানে কাজ করতে পারছে, আর কোনো জায়গায় কাজ করতে পারছে না। এখন দেখুন, আপনার গত 2-3 মাসে একাধিক শিশু ধর্ষণ হয়েছে, এবং আমরা যে রিপোর্টটা পেয়েছি, সেই ডক্টর রীতিমতো মানে কাঁপছিল ভয়ে যে কিভাবে এই ছোট শিশুটার প্রতি, এই মেয়েটার প্রতি অত্যাচার করা হয়েছে, ব্লেড পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এবং আমি মানে কোন রুচিতে, কোন মানবিকতায় বাপ এবং মানে সন্তান একসাথে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে পারে? এটা যেমন একটা অস্থির এবং একটা অস্বাভাবিক বিকৃত সমাজের চিত্র দেয়, একইভাবে মব জাস্টিস কিন্তু আরেকটা বিকৃতির কারণ। আপনি একজনকে পিটিয়ে মারবেন, তার মানে সেখানে আইন শৃঙ্খলা কাজ করছে না। এটাও যেমন একটা উদ্যোগের কারণ, তার চেয়ে উদ্যোগের কারণ যখন রাষ্ট্রযন্ত্র বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যদি তারা স্বীকার করতো যে হ্যাঁ এগুলি নিয়ন্ত্রণের বাইরে, এটা অমানবিক কাজ হচ্ছে, আমরা দ্রুত অ্যাকশন নেব, তাহলে ঠিক ছিল। যদি রাষ্ট্র ব্যবস্থা বলে, যদি সরকার, রাষ্ট্রপ্রধান বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, তাহলে সেখানে আর কোনো কিছু বলার থাকে না। যদি কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় মিডিয়াকে ব্রিফ করতে হয়, তাহলে বুঝতে হবে সেখানে মানে অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি চলছে। তার সার্বিকভাবে বলতে হবে যে এটা খুবই নিম্নমানের একটা সমাজ ব্যবস্থার একটা চিত্র। এটা যেন না হয়, তার জন্য আইন দিয়ে কিছু হবে না। যদি আপনার মানুষের চরিত্র পরিবর্তন না হয়, মানুষের যদি হুঁশ না ফেরে, শিক্ষা ব্যবস্থা যদি উন্নত না হয়, তাহলে কোনো কিছু দিয়ে এটাকে ঠেকানো যাবে না। এটা আরও বাড়তে থাকবে, বিকজ এখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। যত ধরনের অপরাধী আছে তাদের জন্য এখন একটা মানে কি বলবো, একটা উৎসব মুখর একটা সময় চলে আসছে, যে যেভাবে পারছে সেটার এটা বেনিফিট নিচ্ছে। জি, আমরা একটু বিষয়ভিত্তিক আলোচনায় চলে যেতে চাই। আজকে গণতন্ত্রের যে বিষয় ঠিক করা হয়েছে আলোচনার জন্য, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায় 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। ইতিমধ্যেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সফরে আলোচনার কেন্দ্রে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ইস্যুটি রাখার কথা রয়েছে, এবং যেই বিষয়টি আছে, যে বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গাদের পুনর্বাসনে জোর দেওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের, এবং জাতিসংঘ মহাসচিবের কাজ রাজনৈতিক সমাধান দেওয়া নয়, এমনটাও মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের সহকর্মী প্রমা চৌধুরী একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেই প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরব। জুলাই গণ অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশে আসলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে 3 দিনের সফরে ঢাকায় আসেন তিনি। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠক করবেন তিনি। বৈঠকে গুরুত্ব পাবে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রে উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার।
মহাসচিবের এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। তার মতে প্রধান ইস্যু রোহিঙ্গা হলেও বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরণ নিয়েও হতে পারে আলোচনা। এই বিশ্লেষক মনে করেন জাতিসংঘের মূল কাজ হবে মানবিক সহায়তা প্রদান, রাজনৈতিক সমাধান দেয়া নয়। এবং যেখানে আমরা দেখছি যে তার বড় যে ফান্ড দিয়ে এসেছিল এতদিন সেই সরে যাচ্ছে এবং সে অলরেডি WHO থেকে সরে গেছে, সেই হিউম্যান রাইটস কাউন্সিল থেকেও সরে গেছে, এমনকি বলা হচ্ছে যে আরও কয়েকটা থেকেও সরে যাবে। যদি সরে যায় তার একটা ইম্প্যাক্ট তো পড়বে। আমি মনে করি আপাতত জাতিসংঘের বড় একটা কাজ হলো হিউম্যানিটেরিয়ান কাজ, এটাই হলো বড় কথা, পলিটিক্যাল সলিউশন তার কাজ না। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করছেন এই সফরে ভবিষ্যতে বাংলাদেশকে জাতিসংঘ কি ধরনের সহায়তা করবে সেই বিষয়ে আলোচনা হবে। ব্যবস্থা বা ট্রানজিশন যেটাকে আমরা বলি সেটা কেমন চলছে, কি পরিকল্পনা নিয়ে আমরা যাচ্ছি, জাতিসংঘ আমাদের সাথে কাজ করছে, ভবিষ্যতে তারা কি ধরনের সহযোগিতা দিতে পারে, এই বিষয়গুলোর একটা মোটামুটি। এই দুই বিশ্লেষক মনে করেন রোহিঙ্গা নিয়ে এই মুহূর্তে 3 ধরনের জটিলতা রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যে লাইফ সেভিং যেটা সেগুলো তারা চালিয়ে যাবে, কিন্তু লাইফ সেভিংয়ের বাইরেও তো অনেক কিছু আছে। তো সেই জায়গায় গ্যাপটা আমি মনে করি এই সফরে বড় আকারেই আলোচনা করা দরকার। সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ঐক্যমতের বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক এই বিশ্লেষকরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আলোচনায় ফিরতে চাই প্রতিবেদনটি দেখার পর। জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায়, এই বিষয়ে আমি শুরুতেই যেতে চাই কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে। 1 লাখ রোহিঙ্গার সাথে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের ইফতারে অংশ নেয়াকে খুব বড় আকারে বিবেচনা করা হচ্ছে কেন? ওনারা তো ওখানে রোহিঙ্গারা যেখানে আছে সেই ক্যাম্পে যাবেন, তো সেখানে তো আসলে 11 লাখ বা আরও বেশি লোকজন আছে, তার মধ্যে 1 লাখ বেছে কীভাবে বার করবে আমি সেটা সম্বন্ধে একটু আমার চিন্তা আছে। তবে আমার মনে হয় যে কাছাকাছি যারা আছে তাদেরকে ডেকে ইয়ে করবে। আগেও এরকম করা হয়েছে, এবারই প্রথম নয়, বেশ কিছুদিন আগে একবার এরকম করা হয়েছিল যে ওখানে অনেক রোহিঙ্গারা একসাথে জড়ো হয়েছে, তাদের সাথে অতিথিরা তাদের সাথে কথাবার্তা বলেছেন, দেখাশোনা। এবারে তো যেহেতু রোজা সেই জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। তো এটা হলো যে আসল কথা যে ওখানে উপস্থিত হয়ে তাদের অবস্থা দেখে আসবেন আমাদের কি বলে জাতিসংঘের মহাসচিব, সাথে আমাদের প্রধান উপদেষ্টাও সাথে যাবেন। তো এইটা হলো সিনারিও। তো এইটা আমি মনে করি যে এটাতে তো এটা খুব অস্বাভাবিক কিছু না, এরকম হওয়ার কথা। কিন্তু সেই যাওয়াটাতেই যেন শেষ না হয়, এখানে এদের জন্য যে খরচ করতে হয় আমাদের, সেইটার তো সবাই ভাগ করে নেওয়ার কথা। কিন্তু সেই ভাগের ব্যাপারে দেখা যাচ্ছে যে অনেকেই কমিয়ে দিয়েছেন তাদের যে অংশটা। তো সেই জন্যে তারপরে যেমন এখন সবাই সন্দেহ করতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সরে যাবে। তবে একটা কথা শুনেছিলাম, যার মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে USAIDর যেটা বন্ধ করে দেওয়ার কথা আসলো, তাতে কিন্তু বলা হয়েছে না রোহিঙ্গাদের জন্য যে খরচটা হচ্ছে সেটা বন্ধ হবে না, এই কথাটা আমরা শুনেছি। এখনও কিন্তু এটার সত্যতা বলা মুশকিল যে শেষ পর্যন্ত কোথায় যেয়ে দাঁড়ায়। কিন্তু আসল কথা হলো যে সেটা একটা বিশাল বড় একটা ভার আমাদের কাঁধে, সেই ভার বহন করবার জন্য আমাদের অনেক সমস্যা। আর এখন তো আমাদের অর্থনৈতিক অবস্থা খুব যে ভালো যাচ্ছে তা তো নয়। আমাদের যে আগস্টে যে পরিবর্তনটা হলো, যে অভ্যুত্থান হলো, সেটা হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল যে সেই সময় অর্থনৈতিক অবস্থায় তখনই নাজুক হয়ে আসছে। সুতরাং আগের যে সরকার ছিল তার অবস্থা নড়বড়ে হয়ে গিয়েছিল, এই কারণেও একটা। অন্যান্য তাদের অনেক কি বলা যায় ফ্যাসিবাদের কথা বলা হচ্ছে, ফ্যাসিস্ট যে কর্মকাণ্ড তাদের ছিল, সেইগুলোর কারণেও এটাকে তাদের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। তো সেই সব যাই কিছু হোক না কেন, কথা হলো যে এখন এই ভার বহন করবার ক্ষমতা আমাদের কিছুটা হলেও এখন কম। সুতরাং সেখানে আমাদের সাহায্যের প্রয়োজনটা অনেক বেশি গুরুত্ব নিয়ে দেখা দিচ্ছে। সুতরাং আমরা আশা করব যে আমাদের জাতিসংঘের মহাসচিব এসছেন, সুতরাং এই জিনিসটা দিকে গুরুত্ব দিয়ে দেখা হবে, যাতে এই পর্যন্ত জাতিসংঘ যেভাবে সহায়তা করে আসছে সেখান থেকে যেন কমে না যায় এবং কিছু সম্ভব হলে বৃদ্ধি করা যায় কিনা সেটা দেখতে হবে। তবে একটা জিনিস হলো যেটা আগের একজন বক্তা বলছিলেন, যে ইমতিয়াজ বলছিলেন যেটা, যে সমাধান জাতিসংঘ খুব একটা দিতে পারবে না, কিন্তু যেখানে এই যেমন অর্থকরী সাহায্য সেটা তারা কিছুটা হলেও কিছুটা দিতে পারে। আর সমাধানের ব্যাপারে তো এটা চেষ্টা করতে হবে, বড় বড়
যারা মিয়ানমারের উপরে যাদের প্রভাব আছে তারা একত্রে হলে জিনিসটা সম্ভব। একা একা কেউ পারছে না। চীনের অনেক ক্ষমতা, কিন্তু তারপরে চীনও তো পারছে না, আমরা দেখছি, বা চেষ্টা করছে না যথেষ্ট। তো এরা যদি সবাই মিলে এক কাট্টা হয়ে যদি একটা চেষ্টা করে তাহলে হয়তো একটা অগ্রগতি হতে পারে, কিন্তু এখন সেই সম্ভাবনাটা নানান কারণে কম। একটা বড় কারণ হচ্ছে যে ওখানে গৃহযুদ্ধ হচ্ছে, সুতরাং এই সময় তো খুব অগ্রগতি হওয়া সম্ভব না। কিন্তু একটা কোনো রকমের একটা সেটেলমেন্ট হয়ে গেলে এদিক ওদিক যেটাই হয় তারপরে কিন্তু আগানোটা কিঞ্চিত সহজ হবে। খুব সহজ হবে এটা বলি না, কারণ বিশেষ করে ওখানে যে আরাকান আর্মি বা আরাকান যে তাদের যে এস্টাবলিশমেন্ট আছে তারা কিন্তু এই রোহিঙ্গাদের খুব ভালো চোখে দেখে না। যাও একটু বাইয়েছিল তার মধ্যে এই যুদ্ধ বিগ্রহে তাদের রোহিঙ্গারা তাদের কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়েছে। সুতরাং তাদেরকে আবার ওই জায়গা করে নিতে কষ্ট হবে, কিন্তু সেই সম্ভাবনা তো উড়িয়ে দিলে হবে না, আমাদেরকে আশা করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু এই এর ফলে রোহিঙ্গাদের বিষয়টা নিশ্চয়ই সামনে আসবে এবং সেখানে মূলত তাদের যে ওখানে থাকা খাওয়া এবং সেই সব সুবিধা যা দেওয়া হচ্ছে সেগুলোর ব্যাপারেই মূলত আলোচনা হবে আশা করি। আর তাছাড়া অন্যান্য বিষয় সেটা পরে যখন আপনার আলোচনায় যাব। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনার জন্য একটু লম্বা প্রশ্ন। বাংলাদেশের রোহিঙ্গারা আসার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। গণমাধ্যমের বিভিন্ন ধরনের সংবাদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতো এগুলো আছে। রোহিঙ্গাদের মধ্যে একটি সন্ত্রাসী গ্রুপ যেমন তৈরি হয়েছে, খুবই সুনির্দিষ্ট করে বললে চুরি, ডাকাতি, খুন, অপরাধ, মাদক, এই 5 ধরনের অপরাধ অনেক বেশি যুক্ত হচ্ছে রোহিঙ্গারা। জাতিসংঘ মহাসচিবের সফর, আমি বলছি মানব পাচারও আছে, জাতিসংঘের মহাসচিবের এই সফরটি ওই অঞ্চলে রোহিঙ্গাদের দ্বারা সৃষ্ট যে অপরাধ প্রবণতা কি ধরনের প্রভাব ফেলতে পারে? জাতিসংঘ মহাসচিবের সফরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অপরাধ প্রবণতার কোনোই প্রভাব পড়বে না। কিন্তু যে বিষয়টা এখানে ব্যক্তি গুতেরেসের জন্য গুরুত্বপূর্ণ, দেখুন উনি কিন্তু এসছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে, এবং আমরা যদি গুতেরেসের ব্যাকগ্রাউন্ড চেক করি ওনার কিন্তু মানবতা ধর্মী একটা আচরণ আছে। উনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অবসরে যাওয়ার পরে ইসলামে গিয়েছিলেন, সেখানে গিয়ে থেকেছেন, ওখানে মিডিয়া বা কাউকে আসতে দেননি। দেখুন এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা যত ধরনের আন্তর্জাতিক সংস্থাকে দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি মানবিক আচরণ করেছেন অ্যান্টনি গুতেরেস। একদম। এবং আপনি মানে যেটা জানবেন নিশ্চয়ই যে গত বছর সেপ্টেম্বরে তিনি কিন্তু একটা আবেদন করেছিলেন যেন এটা সাধারণ পরিষদে আলোচনা হয় এবং নিরাপত্তা পরিষদের জন্য এটা রেজলিউশন তৈরি করা হয় এমবার্গো দেওয়ার জন্য মিয়ানমার জান্তার সরকারের উপরে। সেক্ষেত্রে বাধা দিয়েছে রাশিয়া এবং চীন, তাদের বাধা কোনো হয়নি। আবার এখন কিন্তু অধ্যাপক ইউনুস আন্তর্জাতিক মানের একজন মানে বিশ্ব প্রভাবক একজন মানুষ, তার যে প্রভাব আছে তার আমন্ত্রণে এসছেন, এবং আগামী বছর এই বছর জুনের দিকে আরেকটি কিন্তু আবেদন করেছেন যেটা দোহাতে হওয়ার সম্ভাবনা হচ্ছে এই রোহিঙ্গাকে ইস্যু করে। সুতরাং এই দুইজন মানুষের এই পুরা বিষয়টার প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি সেটার একটা প্রভাব পড়বে বলে আমি মনে করছি। কিন্তু প্রকৃতপক্ষে যেটা হচ্ছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, USAID কিন্তু কমে গেছে। আগে মাসে দেওয়া হয়তো $12.5, এখন দেওয়া হচ্ছে $6, স্ট্রেইট হাফ করে দিয়েছে। এখন $259 মিলিয়ন যে প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, এবার কিন্তু 170-এ নেমে আসছে, এবং এখানে খাদ্য এবং নিউট্রিশিয়াস ফুড এই দুটোতে কিন্তু কাটতি আসছে। তাহলে সুতরাং সার্বিকভাবে আপনি যদি বলেন, হ্যাঁ যদি ওভারঅল চিন্তা করে দেখেন তাহলে এইটার কিন্তু একটা আনুষ্ঠানিকতা ছাড়া কিচ্ছু না। আসছেন উনি, দেখছেন রোহিঙ্গাদের দুঃখ কষ্ট বুঝছেন, এটা কিন্তু এটাকে পদ্ধতিগতভাবে যদি না আগাতে পারি আমরা, কোনো দিনই কেউ আমাদের পাশে দাঁড়াবে না। চীনও দাঁড়াবে না, ভারতও দাঁড়াবে না, থাইল্যান্ড, কেউ দাঁড়াবে না। সুতরাং পদ্ধতিগতভাবে দাঁড়ানোর যদি একটা বিষয় থাকে তাহলে এটাকে সাধারণ পরিষদ থেকে নিরাপত্তা পরিষদে নিয়ে যেতে হবে, এখানে একটা সেফ জোন করতে হবে, তারপরে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রশ্ন ওঠে। এখন রোহিঙ্গাদের স্ট্যাটাস কি? রোহিঙ্গারা কিন্তু স্টেটলেস, তাদের কোনো রাষ্ট্র নেই। IDPর জন্য IOM আছে, রিফিউজির জন্য UNHCR আছে, বুঝতে পেরেছেন? কিন্তু স্টেটলেসের জন্য পৃথিবীর ইতিহাসে সেই 1948 সালে যে ফিলিস্তিনরা যারা চলে গেছে, কোনো এই যে স্টেটলেস কোনোদিন কেউ কিন্তু তার আবাসভূমিতে ফিরে যেতে পারে নাই। তো IDP বলেন, রিফিউজি বলেন, তাদের একটা স্বপ্ন থাকে তার বাস্তবিকতায় ফেরার, এদের কিন্তু স্বপ্ন নাই। তাহলে এই যে এখন যে আপনার 13-14 লক্ষ রোহিঙ্গা, এখন কিন্তু রোহিঙ্গা ডায়াসপোরা 70% হচ্ছে বাংলাদেশে। তো আমাদের জন্য কত বড় একটা বিস্ফোরা, এবং প্রতি বছর এটা $1.2 বিলিয়ন
এটার পিছনে খরচ করতে হচ্ছে সরকারকে। এবার আপনার প্রতিশ্রুত হচ্ছে $417 মিলিয়ন। তো বাকিটা কোত্থেকে আসবে? আমরাই তো পালছি। তো সুতরাং হ্যাঁ 1/3। আপনি দেখুন যে আমাদের কি অর্থনৈতিক অবস্থা সচ্ছলতা এমন পর্যায়ে গেছে যে আমরা এরকম একটা জনগোষ্ঠীকে নিয়ে এসে এত বড় বিলাসিতা করতে পারি? মোটেই না। সার্বিকভাবে যদি বলেন, এটাকে বাংলাদেশ সরকার একেবারে খুব মানে একেবারে অপেশাদার ইয়েতে হ্যান্ডেল করেছে। এই জন্য আমরা এমন একটা উচ্ছেরিতর বিয়ের মতো অবস্থায়, এখনো যদি সরকার নড়ে চড়ে ওঠে, একটা যদি মহাপরিকল্পনা করে, যেমন আমরা এই জায়গায় এই প্রশ্নে আমরা ফিরবো, আমরা একটা বিরতিতে যেতে চাই, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায় এই বিষয়ে আলোচনা হচ্ছে আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছি জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায়। এই বিষয়ে আমরা খুব দ্রুত চলে যেতে চাই আলোচনায়। আমি আলোচনা শুরু করতে চাই কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ আপনার মধ্য দিয়ে, যে বৈশ্বিক রাজনীতি এই সমস্যাটিকে ধরে রাখতে চাচ্ছে কি? তাদের যে ধরনের ভূমিকা আছে, ব্যাপারটা ওইভাবে দেখার সুযোগ নাই যে অন্যরা চাচ্ছে সেই জন্য এটা। কেউ কেউ হয়তো চাচ্ছে, কিন্তু বৈশ্বিক রাজনীতি অনেক বিশাল ব্যাপার। সেখানে এই জিনিসটা কেউ দেখছে, কেউ দেখছে না, কারো চোখে পড়ছে, কারো চোখে পড়ছে না। তাদের আরও নিজেদের অনেক সমস্যা আছে। তো সেখানে আমাদের কথা হলো যে আমরা প্রথম কথা হলো যখন এরা আসছে তখন আমরা তাদেরকে বাধা দিতে পারি নাই, আমরা তাদেরকে গ্রহণ করেছি। এখন তো তাদের ব্যবস্থাপনা করতে হবে, এবং এখনও তো এই গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন হিসাবে 30 থেকে 60 হাজার আরও ঢুকেছে শুনেছি আমরা। তারপরে এখনও নাকি আরও কিছু অপেক্ষা করছে যাদের আসতে চাচ্ছে। তো এইসব হচ্ছে, কিন্তু তাদেরকে বাধা দিতে পারছি না। এরকম একটা প্রশ্ন মাননীয় প্রধান উপদেষ্টাকে এর মধ্যে আজকালের মধ্যে কেউ করেছিল, এবং উনি তাতে বলেছিলেন যে আমরা মানবতার পক্ষে একটা জাতি, আমরা আন্তর্জাতিক যে আইন আছে সেখানে এরকম কেউ যদি বিপদে পড়ে আসে, সাহায্য চায়, আশ্রয় চায়, তাহলে আমরা তাদেরকে আশ্রয় দিতে বাধ্য। সেই জন্য তাদেরকে আশ্রয় দেওয়া ছাড়া আমাদের উপায় নাই, এরকম একটা কথা বলেছেন। সুতরাং এই যে অবস্থান, এই অবস্থান থেকে আমাদের তো এখন অপেক্ষা করতে হবে কখন সত্যি সত্যি কোনো একটা কিছু করা যায় কিনা, যে এদেরকে তাদের দেশে প্রত্যাবাসন করা। অন্য কতগুলো অপশনের কথা অনেকে বলেন, আমি সেগুলোতে বিশ্বাস করি না। আমি মনে করি যে আমাদের সমস্ত চেষ্টা থাকতে হবে এদের ফিরিয়ে, তাদের দেশে যাতে তারা ফিরে যেয়ে সম্মান এবং অধিকারের সাথে তারা ওখানে বসবাস করতে পারে, সেইটাই হলো একমাত্র সমাধান এই সমস্যার। অন্য যে কোনো সমস্যার কথা সমাধানের কথা বলা হয় যে না অমুক তৃতীয় রাষ্ট্রে চলে যাক, অন্য জায়গায় চলে যাক, এগুলো সমাধান না। এগুলো যদি তারা যায় তো যাক, কিন্তু এই সমাধানের জন্য আমরা কাজ করব না। আমরা কাজ করব ওই একটা সমাধান, যে এদের যেটা সত্যিকারের অধিকার তাদের দেশে ফিরে যাওয়ার এবং সম্মানের সাথে সেখানে থাকা, এবং সেই জিনিসটা এবং তাদের নাগরিকত্ব এবং অন্যান্য অধিকার যা কিছু আছে সেগুলো ফিরিয়ে দেওয়া, সেটার জন্য কাজ করা এবং কাজ করে যেতে হবে। আমরা যে এতদিন ব্যর্থ হয়েছি তার জন্য বসে থাকলে হবে না, এবং বিশ্বের অন্যান্য দেশের কোনো দায় নাই, দায়টা আমাদের এবং মিয়ানমারের। আর তাছাড়া আমাদের বন্ধু রাষ্ট্র কাছাকাছি যারা আছে তাদেরকে আমরা যদি এই দায়ের ভাগিদার করতে পারি, যেমন চীন একটা দেখানোর চেষ্টা করেছে যে তারা চেষ্টা করছে, কিন্তু তারা আমার মতে যথেষ্ট চেষ্টা করে নাই বা তারা সফল হয় নাই। তাহলে কিভাবে তারা আরও চেষ্টা করতে হবে, তাদেরকে দিয়ে আমি আরেকটু চেষ্টা করাতে পারি কিনা। আরও যারা দেশ আছে যারা কাছাকাছি আছে, যাদের ওখানে বড় রকমের স্টেকস আছে, যেমন ভারত, জাপান, রাশিয়া, তারপরে সিঙ্গাপুর এবং অন্যান্য দেশ, থাইল্যান্ড, এইসব দেশ এরা আগে আসতে পারে কিনা, সাহায্য করতে, যার যার মতন কিছু সাহায্য করতে পারে কিনা। হয়তো চীন বেশি সাহায্য করলো, অন্যরা একটু কম করলো, কিন্তু সবাই আসতে পারে কিনা। অন্তত চীনের মধ্যস্থতায় যদি আমাদের একটা চুক্তিও হয় যে এরা ফেরত যাবে, কিন্তু সেই ফেরত যাওয়াটা যে শর্তাবলী, নিশ্চয়ই অনেক শর্তাবলী থাকবে, সেই শর্তাবলী পালন করা হচ্ছে কিনা সেটা নিশ্চয়তার জন্য আবার একটা আন্তর্জাতিক টাস্কফোর্স থাকা খুব জরুরি হবে। নাইলে যে আস্থাটা আমরা চাই যে যারা রোহিঙ্গারা যে ফেরত যাবে, তাদের যদি আস্থাভাজন না হতে পারে এই যারা ব্যবস্থা গ্রহণ করছে, তাহলে তো তারা যেতে চাইবে না। আর এই যাওয়াটা তো হবে তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে, তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়াটা তো আইনসিদ্ধ নয়, আমরা করতেও পারবো না। খুব যাদের ঠেকাতে পারিনি তাদেরকে আমরা জোর করে পাঠাবো কেমন করে, সেটাও তো একটা ব্যাপার, তাই না? সুতরাং সেটা না, তারা যাতে স্বেচ্ছায় যায়, তাহলে কি দরকার, তাদের আস্থা অর্জন করতে হবে, এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেখানে চীন যেমন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কিন্তু অন্য অনেককে যুক্ত করতে হবে, যাতে শেষ পর্যন্ত যদি কোনো চুক্তি হয়, সেই চুক্তিটা যে সফলভাবে কি বলা যায়
ইমপ্লিমেন্টেড হবে সেটা আমরা নিশ্চিত করতে পারবো। এরকম একটা ব্যবস্থা থাকলে তাইলে আস্থাটা আসবে আর কি। জি, নিরাপত্তা বিশ্লেষক অবসররত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনার কাছে জানতে চাচ্ছি যে দেশের ভৌগোলিক যে অবস্থান, ভূখণ্ডের যে পরিমাণ, আর্থিক সক্ষমতা এবং নিরাপত্তার যে বিষয় রয়েছে, এই সব বাস্তবতাগুলোকে আসলে কতখানি উপেক্ষা করা হয়েছে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মানবিকতা প্রদর্শন করতে গিয়ে? সর্বপ্রথম আমি বলবো যে এটা একটা ঐতিহাসিক ভুল এমন একটা সিদ্ধান্ত নেওয়া, কারণ এটার যে ব্যর্থ সম্পূর্ণরূপে তার একটাই প্রমাণ যে গত 5 বছরে বা 6 বছরে একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি। সো এটা তো একটা বড় ধরনের গোদের উপরে বিস্ফোরা, এবং আমাদের কতদিন টানতে হবে সেটা একদম মানে অনিশ্চিত একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আর যাই হোক না কেন কোনোদিন রোহিঙ্গা প্রত্যাবর্ষণ হবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। যদি এটা সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে সেফ জোন তৈরি না করে ফোর্সফুলি যদি তাদেরকে ফেরত না পাঠানো হয়, ওই যে বললাম স্টেটলেসের কোনোদিন তার বাস্তবিকতায় ফিরে যাওয়ার ইতিহাস কোথাও চিহ্ন পর্যন্ত হয় নাই। আচ্ছা, এখন তাদের যেটা ভুল, আমরা যেটা ভুল করছি বাংলাদেশ, এটা আমরা একেবারে অপেশাদারভাবে আমরা এটা হ্যান্ডেল করেছি। এটা উচিত ছিল 1.5 ট্র্যাক ডিপ্লোমেসির মাধ্যমে করা। আজ থেকে 1.5 বছর 2 বছর আগের টকশোতে আমি একই কথা বলেছি। তখন উচিত ছিল সরকার জান্তা সরকারের সাথে, সরকার গোপনে আরাকান আর্মির সাথে, এনজিওর সাথে, আইএনজিওর সাথে এরকম একটা সিভিল, মিলিটারি, গভর্নমেন্ট সব ধরনের প্রচেষ্টা চালানোর কথা ছিল, কিন্তু গভর্নমেন্ট একেবারে ঘুমিয়েছিল, একেবারে অপেশাদারভাবে। আজকে কিন্তু আরাকান স্বাধীনতার দ্বারপ্রান্তে, এবং এই যে দ্বারপ্রান্তে যে এসছে এর মধ্যে ফায়দা লুটছে কিন্তু চীন এবং ভারত। আমি আপনাকে ম্যাথডিক্যালি বলতে পারি কিভাবে চীন এবং ভারত তাদের সুবিধা নিয়েছে। দেখুন, যখন এই প্রবলেমটা শুরু হয় 2021 সালে, তখন চীনের বিনিয়োগ ছিল $22 বিলিয়ন। এর মধ্যেই তারা $5 বিলিয়ন বিনিয়োগ বাড়িয়েছে। এখন চীনের বিনিয়োগ হচ্ছে $27 বিলিয়ন। ভারতের কালাদান মাল্টি মডেল যে প্রজেক্ট আছে, এইটার মাধ্যমে শীতে যে সমুদ্র বন্দর আছে এটা পরিচালনার দায়িত্ব নিয়েছে। এটা কিন্তু ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর পরিচালনা করার ইতিহাস, মানে ইয়ার পরে চীন, ইরানের সাভার বন্দরের পরে। এটার মাধ্যমে ভারত যেটা করেছে, হুগলি থেকে 539 কিলোমিটার যে যাওয়ার পরে একদম এটা ধরে স্ট্রেট আইজল পর্যন্ত চলে গেছে। 7 সিস্টারের সাথে একটা নিরাপদ একটা রুট ভারত করে নিয়েছে। এরপর আরাকান আর্মি এখন স্বাধীনের পথে। আমাদের মতো ভারতও ভুল করেছে, কিন্তু আরাকান আর্মি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে। এই ঘটনার পরে গত 2-3 মাসের মধ্যে একাধিকবার ভারত দফায় দফায় তাদের ঔষধ পাঠিয়ে তাদের মন রক্ষা করার চেষ্টা করছে। চীন তাদেরকে ডেকে নিয়ে যে বুসানে মিটিং করেছে। এখন চীন চাচ্ছে ত্রিপক্ষীয় একটা সমাধানে যেতে, জান্তা সরকার, আরাকান আর্মি এবং চীন। একমাত্র চীনই পারে এখানে একটা সমঝোতার রাস্তা তৈরি করতে, আর কেউ না। দেখুন, আমাদের জন্য একটা বিশাল একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। সম্ভাব্য স্বাধীন যে রাখাইন, তার একমাত্র প্রতিবেশী বাংলাদেশ, বে অফ বেঙ্গল এবং বাংলাদেশ। আমাদের কাছে তো আসতেই হবে। আমরা রোহিঙ্গাকে দিয়ে প্রক্সি ওয়ার সহ কত কিছু যে করতে পারতাম, কিন্তু আফসোস আমাদের এই লাইনে কোনোদিনই কেউ হাঁটলো না। এখনও যদি সরকার একটা সিদ্ধান্ত নেয়, আরাকান আর্মি ইজ দ্য হিরো নাও। জেনারেল নাইং হচ্ছে গিয়া পুরো মিয়ানমারের এখন মানে কি বলবো দর্শন আদর্শ, কিন্তু একমাত্র রাখাইন হচ্ছে একটা প্রভিন্স যারা কিন্তু সবচেয়ে বেশি সফলতা অর্জন, বাকিরা কিন্তু পারে নাই। তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা কি চায় আসলে এটাই নিশ্চিত করা হয়নি। তারা কি সার্বভৌমত্ব চায়, না স্বাধীনতা চায়, নাকি মানে অটোনমাস চায়, এটা কিন্তু তারা নিজেই ক্লিয়ার না। এখন দেখুন, অলরেডি 17টার মধ্যে 14টা শহর দখল করে ফেলেছে। এর মধ্যে এখন আপনার এই কি বলেন সিতে, যেটা রাজধানী রাখাইনের, এখানে 3টা শহর বাকি আছে। তার মধ্যে কায়েকপু হচ্ছে একটা। কায়েকপুকে বলা হয় মিয়ানমারের মুকুটের যে হীরা, রাজমুকুটের যে হীরা, এইটা। কারণ এইটা হচ্ছে ইকোনমির পানির কল। এখান থেকে পাইপলাইনের মাধ্যমে চায়নাতে একটাতে গ্যাস যায়, একটাতে তেল যায়। মানে জান্তা সরকার নেপিদও ছেড়ে দেবে, কিন্তু কায়েকপু ছাড়বে না, রাখাইন ছাড়বে না। কিন্তু এটাও আবার নিশ্চিত, বিকজ আরাকান হিলের কারণে এই স্বাধীনতা কিন্তু ঠেকাতে পারবে না। এখন কিন্তু ওখানে 20টার মতো ছোট ছোট যুদ্ধজাহাজ নৌবাহিনী আছে, মিয়ানমার নৌবাহিনী আছে। এটা দখল করলে এটা অলরেডি ঘিরে ফেলেছে আরাকান আর্মি। যে এখন একটা সময় আরাকান আর্মি বা ইউএলএ তারা অস্থির হয়ে আছে, আমাদেরকে তাকিয়ে আছে। তারা আমাদের নৈতিক সাপোর্ট চাচ্ছে। আমরা যেটা করতে পারতাম তাহলে আমাদের জন্য এখনো অনেক কিছু করার ছিল, কিন্তু বাংলাদেশ সরকার আগেও ঘুমিয়েছিল, এখনো ঘুমিয়েছে। হঠাৎ করে দেখবে একদিন আরাকান স্বাধীন হয়ে গেছে,
তখনও কিন্তু আমাদের মানে দৃষ্টিভঙ্গি আর কোনো পরিবর্তন হলো না। এটা আসলে দেখুন কেউই কোনোদিন আমাদের সহযোগিতা করবে না, চীনও কোনোদিন করবে না, মিয়ানমার আমাদের করবে না। এবং আপনি দেখুন যখন রোহিঙ্গা পোষণ হলো কোনো দেশ কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তা সুতরাং এখানে মোটা দাগে একটা কথা যে আমরা খুবই অপেশাদার ওয়েতে বিষয়টি হ্যান্ডেল করেছি এবং এখনো করে যাচ্ছি। এখনো প্রফেসর ইউনূসের মতো বিজ্ঞ মানুষ বলে যাচ্ছেন আমাদের পাশে চীন আসবে, আমাদের পাশে ভারত আসবে, কেউ আসবে না। আমি লিখিত দিতে পারি। দেখুন একমাত্র রাষ্ট্র হচ্ছে গিয়ে থাইল্যান্ড। থাইল্যান্ডের সাথে তার $24 বিলিয়ন মিয়ানমারের বিজনেস, এই যুদ্ধের মধ্যে $24 বিলিয়ন। আর আমাদের সামান্য কয় টাকার ব্যবসা ছিল যেটাতে ওই যে কাঠ বা মাছ আসতো, সেটাও মানে গত বছর ডিসেম্বরতে বন্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে আইরনি অফ ফেট। মানে তারা এখন সব জায়গার থেকে যত ধরনের ওই যে আমি এর আগের একটা টক শোতে বলেছিলাম যে একটা গরু খাবার খাচ্ছে ওই সব দেশ, আর এর আবর্জনা বা গোবর পড়ছে শুধু বাংলাদেশে। আমরা আরো আলোচনা করবো, একটি বিরতিতে যেতে চাই। দর্শক, আলোচনা হচ্ছে জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায়, এই বিষয়ে একটি বিরতির সময় হয়েছে, ফিরবো, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায়। আমরা খুব দ্রুত অতিথিদের কাছে আলোচনায় ফিরে যেতে চাই। আমরা আপনাদের কাছে এই পর্বে 2টি করে প্রশ্নের উত্তর নিতে চাই, এজন্য খুব দ্রুত যেতে চাই। ইতিমধ্যেই জনাব শামীম কামাল বলেছেন যে মাথাপিছু যে মাসিক রেশন $12.5 থেকে $6 নেমে আসছে প্রায়, এবং WFPর যে কথা তারা বলছে যে এপ্রিলের জন্য $1.5 কোটি এবং 2025 সালের শেষ পর্যন্ত $8.10 কোটি প্রয়োজন, শুধু তারা এই বছরের হিসাব দিয়েছে। এখানে যদি এই সহায়তা কমে যায়, মানবিক বিপর্যয়ের সম্ভাবনা কতখানি? মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাই। মানবিক বিপর্যয় যে এখন নাই সেটা বলা যাচ্ছে না। মানবিক বিপর্যয়ের বিভিন্ন অবস্থা আছে। সেইখানে এক ধরনের বিপর্যয়, তো তারা বিপর্যয় পড়ে এখানে এসছে এবং এখানে তো তারা একেবারে রাজার হালে নাই, যেভাবে কষ্টে আছে। হয়তো একটা তুলনা করা যেতে পারে যে আশেপাশে স্থানীয় বাসিন্দা যারা, তাদের চেয়ে কোনো কোনো জায়গায় হয়তো একটু বেটার আছে, কারণ তাদেরকে নিয়মিত রেশন দেওয়া হয়, ওদের তো রেশন দেওয়া হয় না। তারপরে কাজটা যেখানে সস্তায় তারা কাজ করে, সুতরাং স্থানীয় বাসিন্দাদের কাজের ইয়ে কমে গেছে, তাদের কাজের যে ওয়েজেস ছিল সেগুলো কমে গেছে, সুতরাং তারা কষ্টে আছে। কিন্তু এরাও খুব আরামে যে আছে তা তো নয়। আর এটা এই দুর্যোগটা আরো বৃদ্ধি পাবে যদি এটা হয়, তাহলে ওখানে আরো লোকজন মারা যাবে, অসুখ বিসুখ হবে। এখন তো আমরা শুনি না যে বড় রকমের কোনো অসুখ বিসুখ ছড়াতে, এমনকি কোভিডের সময় তো বড় করে ছড়ায় নাই, কেমন? কিন্তু এখন যদি এই যে ইয়ে কমে যায়, পুষ্টি কমে যাচ্ছে বলছেন, পুষ্টির উপরে খরচ কমিয়ে দিবে, তাহলে তো মানুষের আস্তে আস্তে অবস্থা খারাপ হবে। এমনি একটা খুব অনেক লোক একসাথে থাকা, তারপরে সেই জায়গার পরিবেশটা স্বাস্থ্যকর নয়, সেখানে যদি খাওয়া দাওয়া পুষ্টি কমে যায়, তাহলে তো খুব মানে জোর দিয়েই বলা যায় যে একটা বড় রকমের হঠাৎ করে একটা এপিডেমিক ছড়িয়ে পড়তে পারে। আমি একটু অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনার কাছে যেতে চাই একই প্রসঙ্গে। সহায়তা তহবিল যদি কমে যায়, সেক্ষেত্রে পূর্বের যে অপরাধ প্রবণতা রয়েছে রোহিঙ্গাদের মধ্যে, সেটি বাড়ার সম্ভাবনা কতখানি, এবং সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় পরিকল্পনা কি হওয়া উচিত? আচ্ছা, যদি আপনার মানবিক সহযোগিতা কমে যায় তাহলে তাদের একটু কষ্ট হবে, কিন্তু আমি নিশ্চিত যে আমরা এতটাই মানবিক রাষ্ট্র, আমরা না খেয়ে থেকে হলে ওদেরকে আমরা মেনটেন করবো, এটাই আমরা করে যাচ্ছি। আচ্ছা, এখন দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার, আজকে ডেইলি স্টার একটা রিপোর্ট আসছে যে আপনার ফর্টিফাইড রাইটস নামে থাইল্যান্ড ভিত্তিক একটা মানবিক সংস্থা, তারা বাংলাদেশকে এবং আরাকান আর্মিকে অনুরোধ করেছে এখানে মানবিক করিডোর তৈরি করার জন্য। এখনও কিন্তু 5,19,000 রোহিঙ্গা তারা আইডিপি ডিসপ্লেসড অবস্থায় আছে, এবং তারা কিন্তু অপেক্ষা আছে কবে বাকিদেরকে পুশ করা যায় বাংলাদেশে। সুতরাং মানে থাইল্যান্ড ওখান থেকে কয়েক হাজার মাইল দূরে আরাকান আর্মিকে যোগাযোগ করার চেষ্টা করছে, আর আমাদের হাতের কাছে আরাকান আর্মিকে সামনে যেতে পারছে না। সো থাইল্যান্ডের পুরো অ্যাপ্রোচটাই কিন্তু এখানে মানবিক করিডোর, মানে প্রথম থেকে তারা বলছে আমরা উইল বি মানে হিউম্যানিক টু দ্য রোহিঙ্গাস অ্যান্ড অল দিস, এই অ্যাপ্রোচে আগাচ্ছে। আমরা যেটা করছি, আমরা নির্লিপ্ত একটা আচরণ করছি। মানে কি করতে হবে, প্রশ্ন করি আপনার এখানে, ওই যে করিডোরের কথা বলছো, এটা কি তারা এদেরকে থাইল্যান্ডে নিয়ে যাবে? না না না, এখানে সাপ্লাই, খাবার, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলির জন্য। আচ্ছা, তো এটা খুব হাস্যকর একটা বিষয় না? থাইল্যান্ড অত দূর থেকে আরাকান আর্মির সাথে, ওয়ারেজ আরাকান আর্মির সাথে আমরা ওয়ান টু দে, এখন আপনি ধরে নেন পৃথিবীর কোনো শক্তির সাথে যোগাযোগ করে আপনি কিছু করতে পারবেন না। ওয়ান অ্যান্ড ওনলি সলিউশন ইজ উইথ দ্য আরাকান আর্মি অ্যান্ড ইউএলএ। তো এই একটা জায়গায় আপনি চিন্তার কোনো কারণ নাই, আমরা এতটাই মানবিক জাতি
যে আমরা না খেয়ে থাকলেও ওদের আমরা খাওয়াবো, এটাই আমাদের ব্রত, এইভাবেই আমরা চলে আসছি। কিন্তু এটা খুবই ভুল অ্যাপ্রোচ। আমাদের মানুষ ভূমধ্য সাগরে ডুবে মরছে না, আমাদের মানুষের গণকবর বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না। তা আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা দিনের পর দিন পালবো? প্রত্যেক বছর যদি ৭২,০০০ কোটি টাকা থাকে, আর পৃথিবীর অন্যান্য জায়গায় তো প্রায়োরিটি আছে, সিরিয়াতে আছে, আজকে গাজার কি প্রায়োরিটি না? এখন গাজাতে বাড়াবে নাকি আপনার রোহিঙ্গাতে বাড়াবে? ভেরি শিওর। এবং এই যে ট্রাম্প যে এখন ক্ষমতায় আসছে, পুরো পৃথিবী জোড়া সেই ব্যবসায়ী মানুষ যেখানে যেখানে বাড়তি খরচ সেখানে কাট করছে, এটা সামনে আরও করবে। সুতরাং দিনে দিনে এই পরিস্থিতি কিন্তু ভয়ানক পরিস্থিতির দিকে যাবে। আমাদের একটাই বুদ্ধি, এটা জাতিসংঘের মাধ্যমে সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন করে সেফ জোন তৈরি করে তাদেরকে ফেরত পাঠাতে বাধ্য করতে হবে। আমি আপনার কাছে আরো একটি প্রশ্নের উত্তর নিয়ে নিতে চাই, এটি আপনার কাছে আমার শেষ প্রশ্ন। সরকার চায় রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান, যেখানে নিরাপত্তা ও মর্যাদার সাথে তারা নিজ দেশে ফিরে যাবে, এটি সরকার চায়। কিন্তু মিয়ানমারের যে যুদ্ধ পরিস্থিতি আপনিও বলছিলেন এবং আঞ্চলিক যে রাজনীতি, সেখানে সরকারের এই প্রত্যাশা আসলে শুধু কি বাক্যর মধ্য দিয়ে পূরণ হবে? একেবারে বাক্যের মধ্যেই এটা সীমিত থাকবে, কোনোদিনে বাস্তবায়িত হবে না। দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে জান্তা সরকার কোনোদিনে চাইবে না, তাদেরকে কিন্তু আমরা স্টেটলেস বা রিফিউজি বলতে দেয় না। জান্তা সরকার বলছে ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনাল, এই টার্মেই তাদের সাথে বসতে হবে। আর ওই যে একটা কথা বললাম যে পৃথিবীর স্টেটলেস কোনোদিন তার বাস্তবিকতায় কোনোদিন ফিরে যেতে পারে নাই। তৃতীয়ত হলো, এখন জান্তা সরকার তো চাইবে না, আরাকান আর্মি কি চাইবে? কারণ এখন কিন্তু মিয়ানমারের যে ভাঙ্গন, এটা কিন্তু বামার এবং অবমারদের মধ্যে। এখানে কিন্তু অং সান সুচি রাখাইনদের কাছে ডাইনি, মোটেই নয়। তার অং সান সুচি বা এনএলডি যে আছে, তার কোনোদিন ক্ষমতা ফেরা সম্ভব না। সুতরাং যতগুলি প্রভিন্স, 7টা যে পেরিফেরিতে প্রভিন্স আছে, সব কিন্তু অবামার। বামারদের ফিরে আসার আর কোনোদিন সম্ভাবনা নাই। সুতরাং একটা মাত্র সমাধান, বারবার আমি রিইটারেট করছি, এখানে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি দরকার। দ্বিতীয়ত হলো জাতিসংঘের মাধ্যমে সিকিউরিটি কাউন্সিলে বিষয়টা এনে তারপরে এটা সমাধান করতে হবে। এছাড়া এটা শুধুমাত্র বাক্য ব্যয় ছাড়া আর কোনো সমাধান আমরা এখান থেকে ভালো কিছু আশা করতে পারি না। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে সরকারের আশা এই জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে তারা যে ব্রিফিংগুলো করছেন, এই সফর রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ব নেতাদের নজর কাটতে সহায়তা করবে, যেখানে ইতিমধ্যেই জনাব শামীম কামাল কিন্তু বলেছেন যে একবারেই উঠেছিল এবং চীন এবং রাশিয়া সেখানে বিরোধিতা করেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে এই প্রত্যাশা কতটা পূরণ হবে? আমি জনাব কামালের সাথে মোটামুটি একমত যে এটা পূরণ হওয়ার সম্ভাবনা খুব দূরবর্তী। একেবারে একটা কথা হলো কি, আমি তো সাবেক কূটনীতিক, তো আমরা এইভাবে দেখি যে কোনো ব্যাপারে নিরাশ কখনো হব না, চেষ্টা চালিয়ে যাব। তো সেই আর কি, যে চেষ্টা চালিয়ে যেতে হবে, সম্ভাবনা খুব কম। তারপরেও একটা কথা যেটা বলছেন, যে ইয়ের কথা আসতেছে যে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে রেজলিউশন আনা, সেইখানে সমস্যাটা তো আমাদেরকে তো যারা বিশেষ করে যারা এত আগে ভেটো দিয়ে আসছে তাদেরকে তো আগে পক্ষে আনতে হবে, তার আগে তো ওখানে রেজলিউশন নিয়ে কোনো লাভ নাই, তাই না? তো সেই তাদেরকে বোঝানোটা হলো গুরুত্বপূর্ণ, যে এই সমাধানটা হলে এরা যদি ওখানে ফেরত যায় তাতে তাদের লাভ কী লাভ, যে ওখানে তাদের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগগুলো আরও ফলপ্রসূ হবে, কারণ ওখানে শান্তি আসবে, শান্তি আসলেই ফলপ্রসূ হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে ওখানে তারা বিনিয়োগ করলে সেখানে অনেক লোক লাগবে কাজের, আর রাখাইনে যথেষ্ট লোক নাই, যার জন্য বারবার বিদেশ থেকে লোক নিতে হয়েছে তাদেরকে। ওখানে অনেক লোক যে বসতি স্থাপন করেছে, কারণ ওখানে কাজের সুযোগ ছিল। তো সেই জন্যে এরা যদি ফেরত যায়, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জনশক্তি হবে, যাকে ব্যবহার করতে পারবে লাভজনকভাবে সমস্ত যারা ওখানে বিনিয়োগ করবে। এই জিনিসগুলো যদি তারা বুঝতে পারে, এবং বন্ধুত্বেরও কিছু ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে যদি তাদেরকে আমরা বোঝাতে পারি, তাহলে হয়তো কিছু অগ্রগতি হতে পারে। জি, মুন্সি ফয়েজ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রোহিঙ্গাদের প্রতি মানবিকতা প্রদর্শন করে আশ্রয়ের যে ঘটনাটি ঘটানো হয়েছে বাংলাদেশে, সেটি নিয়ে আমাদের অতিথিরা যেটি বলছেন যে মানবিকতার যে প্রদর্শন সেটি করা হয়েছে, কিন্তু দেশের যে বাস্তবিক প্রেক্ষাপট সেটি খুব বেশি আসলে পর্যালোচনায় বা বিবেচনায় নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদেরকে নিয়ে যে সংকট চলছে, সেই সমাধান কল্পে বা তহবিলের যেই সংকট দেখা দিতে যাচ্ছে, সেটি সমাধানের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছেন এবং তিনি তাদের পরিস্থিতি দেখবেন, এবং বাংলাদেশের প্রত্যাশা আর্থিক যে সহায়তা তহবিল সেটি আবারও পুনরুজ্জীবিত হবে, এমন প্রত্যাশা রাখছে বাংলাদেশ সরকারের পাশাপাশি এদেশের মানবিক জনগণ। সেই প্রত্যাশা কতখানি পূরণ হয় সেটি দেখার অপেক্ষা। এমন প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ।